আমরা গত ক্লাসে এগ্রি ডিসএগ্রি এসেটা দেখছি। আজকে আমরা ইনশাল্লাহ লাস্ট যে কোয়েশ্চেন টাইপ আছে টাস্ক 2 তে সেটা নিয়ে আলোচনা করব। এবং এই কোয়েশ্চেন টাইপটা হচ্ছে আমার ফেভারিট। 2 পার্ট কোয়েশ্চেন আছে। 2 পার্ট কোয়েশ্চেন এসে আমার ফেভারিট হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমি যখন আইএলটিএস এক্সাম দিই তখন আমার রাইটিং টাস্ক 2 তে এইটা আসছিল, এই কোয়েশ্চেন টাইপটা আসছিল। তো এইটার সাথে এক ধরনের আবেগের সম্পর্ক হয়ে গেছে বলতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে এই কোয়েশ্চনটা আনসার করা সবচাইতে ইজি। 5টা কোয়েশ্চন টাইপের মধ্যে এই কোয়েশ্চন টাইপটা আনসার করা সবচাইতে ইজি, সবচাইতে সহজ। কেন সবচাইতে সহজ? কারণ প্রশ্নের নাম থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এই প্রশ্নের 2টা অংশ থাকে। 2টা অংশ থাকে, আলাদা করেই তারা 2টা অংশ দিয়ে দেয়। এই হিসাবে আপনি একটা অংশ প্রথম বডি প্যারাগ্রাফে আলোচনা করলেন, আর দ্বিতীয় অংশ দ্বিতীয় বডি প্যারাগ্রাফে আলোচনা করলেন, তাহলে তো আপনার লেখার যে অর্গানাইজেশনটা এটা সুন্দর হয়ে গেল। সো এটা সাজানোর ক্ষেত্রে অনেক বেশি সহজ। আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখে নেই। এরা হচ্ছে 2 পার্ট কোয়েশ্চেনের একটা এক্সাম্পল। এখানে কি বলতেছে, ইন মেনি কান্ট্রিজ মোর এন্ড মোর পিপল চুজ টু বাই ইম্পোর্টেড ফুড রাদার দেন ফুড প্রডিউসড লোকালি। আপনাদের মনে আছে কিনা জানি না, বাট আমরা লাস্ট ক্লাসে যখন এগ্রি ডিসএগ্রি এসে দেখছিলাম তখন ওইখানের মধ্যে দেখছিলাম যে প্রথমে একটা বাক্য থাকে, সেটা থাকে প্রেমিস বা বক্তব্য বা স্টেটমেন্ট। আর সেই স্টেটমেন্টের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হয় আপনি এটার সাথে একমত না দ্বিমত। তা 2 পার্ট কোয়েশ্চেন এসেতেও প্রথমে একটা স্টেটমেন্ট বা প্রেমিস বা বক্তব্য দেয়া থাকে। তারপর ওই প্রেমিস, ওই স্টেটমেন্ট, ওই বক্তব্যের প্রেক্ষিতে 2টা প্রশ্ন করা হয়। এখানে স্টেটমেন্টটা কি? এখানে স্টেটমেন্টটা হচ্ছে এই প্রথম বাক্যটা, ইন মেনি কান্ট্রিজ মোর এন্ড মোর পিপল চুজ টু বাই ইম্পোর্টেড ফুড রাদার দেন ফুড প্রডিউস লোকালি। অর্থাৎ বিভিন্ন দেশে যত সময় যাইতেছে তত বেশি মানুষ লোকাল খাবার খাওয়ার বদলে ইম্পোর্টেড ফুড খাওয়ার দিকে বেশি আগ্রহী হইতেছে। অর্থাৎ আমদানিকৃত খাবারের দিকে বেশি আগ্রহী হইতেছে। এটা হলো স্টেটমেন্ট। হ্যাঁ, এটার সাথে এগ্রি ডিসএগ্রি করার কিছু নাই। এটা স্টেটমেন্ট, এটা যেভাবে আছে ওইভাবেই আপনাকে মেনে নিতে হবে। কারণ এই স্টেটমেন্টের ভিত্তিতে আপনাকে প্রশ্ন করা হবে। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডও বলতে পারি, এটাকে আমরা কনটেক্সটও বলতে পারি, পটভূমি। তো এই পটভূমি বা এই প্রেক্ষাপটের আলোকেই আপনাকে 2টা প্রশ্ন করা হবে এবং আপনার কাজ হচ্ছে ওই 2টা প্রশ্নের যথাযথ উত্তর দেয়া। 2টা প্রশ্ন কি? প্রথমটা হচ্ছে হোয়াই ডু পিপুল বাই ইম্পোর্টেড ফুড? মানুষ কেন আমদানিকৃত খাবার কিনতেছে? হোয়াই ডু পিপুল বাই ইম্পোর্টেড ফুড, এটা হলো প্রথম প্রশ্ন। আর সেকেন্ড কোয়েশ্চেন হইতেছে হোয়াট কুড বি ডান টু এনকারেজ পিপুল টু বাই লোকাল ফুড? কিভাবে মানুষদেরকে লোকাল ফুড কেনার প্রতি উৎসাহিত করা যাইতে পারে? কিভাবে মানুষদেরকে লোকাল ফুড কেনার প্রতি উৎসাহিত করা যাইতে পারে? আশা করি বুঝতে পারছেন কোয়েশ্চেনের প্যাটার্নটা। এখন আমরা আনসারিং ফরম্যাট বা আনসারিং স্ট্র্যাটেজিটা দেখে নেই। স্বাভাবিকভাবে সর্বপ্রথম আসবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লেখার সিস্টেম কিরকম? প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা হবে ওই যে স্টেটমেন্ট যেটা ছিল, তারা যেই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, তারা যেই কনটেক্সটটা দিয়ে দিছে, ওইটাকে প্যারাফ্রেজ করলেই আমার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, আমার ইন্ট্রোডাকশনের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে অটোমেটিক। এরপর 2টা কোয়েশ্চেন করছে না? এই 2টা কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন নিয়ে একটা কথা বলবো, একটা বাক্য বলবো, এরপর দ্বিতীয় কোয়েশ্চেন নিয়ে একটা বাক্য বলবো, তাইলে আমার ইন্ট্রোডাকশন হয়ে যাবে। I will address the first question, then I will address the second question. That will suffice as the introduction. তাহলে লেখক কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখছে সেটা একবার দেখে আসি। এটা হলো লেখকের ইন্ট্রোডাকশন।
লেখক প্রথমে কি করছেন, কোয়েশ্চনের যে ব্যাকগ্রাউন্ড ওইটাকে প্যারাফ্রেজ করছেন, এতে লেখকের ইন্ট্রোডাকশনের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। উনি বলছেন যে ইট ইজ ট্রু দ্যাট দ্য কনজাম্পশন অফ ইম্পোর্টেড ফুড হ্যাজ ইনক্রিজড ইন রিসেন্ট ইয়ার্স। এটা সত্য যে আমদানিকৃত খাবারের ভক্ষণ ইদানিংকালে, রিসেন্ট ইয়ার্সে বেড়ে গেছে। আর কোয়েশ্চনে কি বলছিল, ইন মেনি কান্ট্রিজ মোর এন্ড মোর পিপল চুজ টু বাই ইম্পোর্টেড ফুড রাদার দেন ফুড প্রডিউস লোকালি। কোয়েশ্চনে অ্যাক্টিভ সেন্টেন্সে বলছে, আর এখানে বলছে প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা, এরপর দেখেন তো কোয়েশ্চেনের মধ্যে প্রথম কোয়েশ্চেনটা কি ছিল, ওয়াই ডু পিপল বাই ইম্পোর্টেড ফুড। এইটাকে অ্যাড্রেস করে লেখক বলছেন দেয়ার আর সাম ফ্যাক্টরস হুইচ হেল্প টু অ্যাকাউন্ট ফর দিস ট্রেন্ড। এই যে ট্রেন্ড, এই যে ঘটনা, এই যে ঘটনা ঘটতেছে, এটার পেছনে কিছু কারণ আছে, কিছু ফ্যাক্টর আছে। এটা বলার মাধ্যমে উনি প্রথম কোয়েশ্চনটার ব্যাপারে একটা আনসার দিতেছেন, প্রথম কোয়েশ্চনটারে উনি অ্যাড্রেস করতেছেন। তারপর সেকেন্ড কোয়েশ্চনে চলে গেছেন। সেকেন্ড কোয়েশ্চনটা কি ছিল, হোয়াট কুড বি ডান টু এনকারেজ পিপল টু বাই লোকাল ফুড। কিভাবে মানুষদেরকে লোকাল ফুড কেনার প্রতি উৎসাহিত করা যাইতে পারে, এটার ব্যাপারে লেখক লিখছেন, but measures can be implemented to encourage more people to eat food which is grown locally. যদিও আমদানিকৃত খাবার কেনার, ভক্ষণ করার যে ট্রেন্ড ওটা বাড়তেছে এবং এটার পেছনে কিছু কারণ আছে, এরপরেও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যেগুলা নিলে মানুষদেরকে লোকালি প্রডিউসড খাবার, যে খাবারগুলো লোকালি তৈরি করা হয়, ওগুলা খাওয়ার প্রতি উৎসাহিত করা যাবে। তাহলে একসাথে যদি আমরা পড়ি ইন্ট্রোডাকশনটা, কি হয়, it is true that the consumption of imported food has increased in recent years. There are some factors which help to account for this trend, but measures can be implemented to encourage more people to eat food which is grown locally. এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। যেহেতু ইন্ট্রোডাকশনটা শেষ হইলো, এখন আমরা যা বাকি আছে ওইটা দেখে ফেলি। বডি প্যারাগ্রাফ। তো এইটার বডি প্যারাগ্রাফ হলো সবচাইতে সহজ। কেন? কারণ দুইটা প্রশ্ন করছে, আপনি বডি প্যারাগ্রাফ 1-এ প্রথম কোশ্চেনটার আনসার করেন, আর বডি প্যারাগ্রাফ 2-তে সেকেন্ড কোশ্চেনটা আনসার করেন, শেষ। খুব সহজেই আপনার কাজ হয়ে গেল। বডি প্যারাগ্রাফ, আনসার দ্য ফার্স্ট কোয়েশ্চন, এন্ড ইন বডি প্যারাগ্রাফ 2 আনসার দ্য সেকেন্ড কোয়েশ্চন। আমার এক্সামে যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে এইরকম, যে যত যত দিন যাইতেছে তত বেশি দেখা যাইতেছে যে পিপুল নিড টু ওয়েস্ট মোর টাইম অন দ্য রোড টু এন্ড ফ্রম দেয়ার ওয়ার্ক। যে রাস্তাঘাটে মানুষের কাজে কর্মে বা স্কুল কলেজে যাওয়া আসা করতে সময় রাস্তাঘাটে প্রচুর সময় নষ্ট হইতেছে, দিন দিন এটা বাড়তেছে। এটা হলো প্রেমিস বা প্রেক্ষাপট। এরপর এটার প্রেক্ষিতে আমাকে দুইটা প্রশ্ন করছে, এর মধ্যে প্রথমটা হইতেছে হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দিস। এই যে ঘটনাটা ঘটতেছে এটার পেছনে কারণ কি, কেন ঘটতেছে। আর সেকেন্ড হইতেছে হোয়াট স্টেপস ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যাইতে পারে। তো আমি কি করছিলাম, আমি প্রথম অংশে বা প্রথম কোশ্চেনের আনসারে তিনটা রিজন বলছিলাম। আমি বলছিলাম যে আহ, অনেক দেশে ট্রাফিকের ব্যবস্থা ভালো না, রাস্তার ব্যবস্থা ভালো না, ওই যে ট্রাফিক আইনের ব্যবস্থা ভালো না, মানুষ ঠিক মতো মেনে চলে না, এই জন্য প্রবলেম হয়। এরপর আপনার রাস্তাঘাটের যে সিস্টেম ওইগুলা ভালো না। আর লাস্টলি বলছিলাম যে গাড়ি ঘোড়া বেশি বেড়ে গেছে, এটা আর একটা প্রবলেম। এরপর সেকেন্ড কোয়েশ্চেনের আনসারে আমি করছি কি, এই যে তিনটা প্রবলেম বা তিনটা রিজন বললাম, ওইগুলার আলাদা আলাদা সলিউশন উল্লেখ করলাম। যেমন ট্রাফিকের সলিউশন হলো আইন একটু শক্তমোক্ত করা। এরপর রাস্তাঘাট ভালো ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যানিং পরিকল্পনা করে টরায় এরপর বানানো। এইভাবে আমি প্রথম কোয়েশ্চেনের ক্ষেত্রে যে প্রবলেমগুলা বললাম, সেকেন্ড কোয়েশ্চেনে এসে সেগুলার
সলিউশন বলে ফেললাম। এবং লাস্টলি কনক্লুশনে কি হবে? ইন কনক্লুশন আই উইল জাস্ট প্যারাফ্রেজ দ্য ইন্ট্রোডাকশন। আমি ইন্ট্রোডাকশনটারে প্যারাফ্রেজ করে ফেলবো, পারলে একটু সংক্ষিপ্ত বানায় ফেলবো, এটা করলেই শেষ। তাহলে এখন দেখি আহ লেখক নিজে কিভাবে এই কাজটা করছেন। ঠিক আছে, লেখক বডি প্যারাগ্রাফ 1-এ তাইলে কি নিয়ে আলোচনা করবেন? প্রথম কোয়েশ্চনটা নিয়ে। প্রথম কোয়েশ্চনটা কি ছিল? ওয়াই ডু পিপুল বাই ইম্পোর্টেড ফুড? মানুষ কেন আমদানিকৃত খাবার কিনতেছে বা কিনে? তো এটার উত্তরে লেখক কি বলতেছেন আমরা দেখি। লেখক বলতেছেন, in many countries people are buying more imported food and there are a number of reasons to explain why this is happening. তো উনি প্রথম বাক্যটা এমন ভাবে লিখছেন যাতে বোঝা যায় যে উনি প্রথম প্রশ্নের উত্তর দিতেছেন। উনি কি বলতেছেন? বিভিন্ন দেশে মানুষ আমদানিকৃত খাবার বেশি করে কিনতেছে এবং এটার পেছনে কিছু কারণ আছে। ফার্স্টলি, প্রথমত, এই যে ফার্স্টলি লিখে উনি প্রথম কারণটা বলতেছেন, the attractive marketing and presentation of imported food products give them an appealing and appetizing appearance. এই যে মার্কেটিং এবং প্রেজেন্টেশন এগুলা খুব আকর্ষণীয় ভাবে করা হয়। আমদানিকৃত খাবারগুলা যেহেতু আমদানি করা হয় এবং যেহেতু বড় বড় কোম্পানি এগুলা করে, তো স্বাভাবিকভাবে তাদের বাজেটের একটা বড় অংশ থাকে এগুলার মার্কেটিং এবং প্রেজেন্টেশন কত আকর্ষণীয় ভাবে করা যায়। তো এইগুলার কারণে ওই যে ইম্পোর্টেড খাবারগুলা আছে এগুলা এগুলার এপিয়ারেন্স বা এগুলা দেখতে খুব অ্যাপিলিং, খুব সুন্দর এবং অ্যাপেটাইজিং হয়ে যায়, রুচিশীল, দেখে খাইতে ইচ্ছে করে। Consumers then come to expect certain high standards of packaging. এরপর দেখা যায় যে ভোক্তা যারা আছে তাদের মধ্যে এক ধরনের প্রত্যাশা জন্মে। তারা আশা করে যে সব শুধু ইম্পোর্টেড না, লোকাল ফুডও এরকম সুন্দরভাবে প্যাকেট করা হোক, যাতে করে সো দ্যাট ফুড লুকস টেস্টি, যাতে করে খাবার দেখতে টেস্টি লাগে, দেখতে সেফ লাগে, এন্ড হাইজিনিক, দেখতে স্বাস্থ্যকর লাগে, এন্ড ইন দ্য কেস অফ সাম প্রোডাক্টস ইজি টু প্রিপেয়ার, এবং যেন বানানোটা ইজি হয়। যেমন ম্যাগি নুডলসের উদাহরণ আমরা দেখতে পারি, খুব ইজিলি বানানো যায়। তো অনেক সময় আছে লোকাল অনেক নুডলস বানাইতে গেলে দেখা যাবে সময় বেশি লাগবে বা মিশ্রণ সবগুলা পারফেক্ট না। তো এটা হলো ওনার প্রথম পয়েন্ট, যে ইম্পোর্টেড খাবার সুন্দর, শান্দর, সব দিক থেকে দেখে খুব হাইফাই লাগে, এই জন্য মানুষ ইম্পোর্টেড খাবারের দিকে বেশি ঝুঁকতেছে। এরপর সেকেন্ডলি দিয়ে তিনি সেকেন্ড রিজনটা বলতেছেন। সেকেন্ড রিজন কি? The availability of a wide range of imported food enables people to vary their diet. এই যে বিভিন্ন ধরনের আমদানিকৃত খাবার মার্কেটে পাওয়া যায়, এটার কারণে দেখা যায় যে মানুষের ডায়েটের মধ্যে এক ধরনের বৈচিত্র্য আসে। মানুষ নিজেদের ডায়েটের মধ্যে বৈচিত্র্য আনতে পারে। আরো কি করতে পারে? এন্ড এক্সপেরিমেন্ট উইথ নিউ রেসিপিস, এবং নতুন নতুন রেসিপিও ট্রাই আউট করতে পারে, এক্সপেরিমেন্ট করতে পারে। এর ফলে কি হয়? দিস মে প্রোভাইড এ ওয়েলকাম চেঞ্জ ফ্রম ইটিং দ্য সেম মিলস এভরি ডে। এর ফলে দেখা যায় যে প্রতিদিন একই ধরনের খাবার খাওয়া থেকে মুক্ত হওয়া যায়, খাবারের মধ্যে বৈচিত্র্য আসে। which inevitably becomes tedious. এই যে বারবার একই জিনিস খাওয়া প্রতিদিন, এই জিনিসটা এক পর্যায়ে কি হয়ে যায়? টিডিয়াস হয়ে যায়, বোরিং হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়। and no longer, এবং এটা no longer stimulates the taste buds, এবং এইটার মাধ্যমে আমাদের যে টেস্ট বার্ড আছে ওইগুলা আর সন্তুষ্ট হয় না। শেষ, ওনার প্রথমটার আনসার শেষ। প্রথমটার আনসার উনি দুইটা পয়েন্ট বলছেন। আমরা এটা দেখতেছি যে রেচেল মিশেল ওনার প্রত্যেকটা আনসারেই প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে দুইটা করে পয়েন্ট উল্লেখ করতেছেন। তো এই হিসাবে আমরা ধরে নিতে পারি কি দুইটা করে পয়েন্ট উল্লেখ করাই এনাফ। তবে হ্যাঁ, উনি এক একটা পয়েন্ট উল্লেখ করে এটা ব্যাখ্যা করতেছেন, এই জন্য লম্বা হইতেছে। আমরা যদি শুধু পয়েন্ট উল্লেখ করি, ব্যাখ্যা দিই না, এক্সাম্পল দিই না, তাইলে কিন্তু আবার পয়েন্ট লম্বা হবে না, তখন দেখা যাবে 250 ওয়ার্ড হইতেছে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন,
হোয়াট কুড বি ডান টু এনকারেজ পিপল টু বাই লোকাল ফুড? এমন কি কাজ আছে যেটা করলে মানুষ লোকাল ফুড কিনতে উৎসাহিত হবে? ঠিক আছে, এটার আনসারে দেখি লেখক কি বলেন। লেখক বলতেছেন, it is possible however to take steps to encourage the consumption of locally produced food. আবারও তিনি এমন একটা বাক্য দিয়ে শুরু করছেন যে বাক্যটা পড়লে বোঝা যায় যে তিনি 2 নাম্বার কোয়েশ্চেনের আনসার করতেছেন। এটা হলো ওনার প্রথম বাক্য। ওকে, এখন উনি সরাসরি পয়েন্ট দেওয়া শুরু করছেন। লোকাল গ্রোয়ার্স শুড এনশিওর দ্যাট দেয়ার প্রোডাক্টস অলওয়েজ লুক ক্লিন অ্যান্ড ফ্রেশ। তো এটা প্রথম রিজন। উনি আর ফার্স্টে এগুলা কিছু বলেন নাই, কারণ আগে একবার বলছেন, তো বারবার একই জিনিস একই শব্দ ব্যবহার করাটা তো আসলে সুন্দর না। এই কারণে দেখা গেছে যে উনি এখানে কিছু আর উল্লেখ করেন নাই, সরাসরি আনসার দেওয়া শুরু করছেন। উনি বলতেছেন কি, লোকাল গ্রোয়ার্স শুড এনশিওর দ্যাট দেয়ার প্রোডাক্টস অলওয়েজ লুক ক্লিন অ্যান্ড ফ্রেশ। লোকাল খাবার যারা তৈরি করে উৎপাদন করে তাদের উচিত এটা নিশ্চিত করা যাতে তাদের প্রোডাক্ট গুলা, তারা যে জিনিসগুলা উৎপাদন করতেছে এগুলা যেন দেখতে পরিষ্কার এবং ফ্রেশ লাগে। এটা হলো ওনার প্রথম পয়েন্ট। এরপরে উনি সরাসরি এক্সাম্পলে চলে গেছেন। ওনার এক্সাম্পলটা কি? In Vietnam, for example, all the fruit and vegetables, meat and fish on display at local markets must be presented in scrupulously hygienic conditions, protected by plastic wrapping to keep away dust or flies. উনি ভিয়েতনামের একটা এক্সাম্পল দিছেন। হয়তো এমন কেউ লিখছে যে ভিয়েতনামে থাকে, এই জন্য ভিয়েতনামের এক্সাম্পল দিছে। All the fruit and vegetables, meat and fish on display, অর্থাৎ at local markets, লোকাল মার্কেটে যতগুলা ফলমূলের দোকান আছে বা সবজি টবজি আছে যত দোকানে, অথবা মিট এবং ফিশ আছে যেগুলা ডিসপ্লেতে রাখা হয়, মাস্ট বি প্রেজেন্টেড ইন স্ক্রুপুলাসলি হাইজেনিক কন্ডিশনস, এগুলাকে খুব সুচারুভাবে সুস্বাস্থ্যকর অবস্থায় পরিবেশন করতে হবে। এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে দেখে বোঝা যায় যে এগুলা খুব ভালো স্বাস্থ্যকর পরিবেশে আছে। প্রোটেক্টেড বাই প্লাস্টিক র্যাপিং, এবং প্লাস্টিক র্যাপিং দ্বারা এগুলা পেঁচানো থাকে। প্লাস্টিকের পলিথিন দিয়ে এগুলা পেঁচানো থাকে যাতে করে টু কিপ অ্যাওয়ে ডাস্ট অর ফ্লাইস, যাতে করে ধুলাবালি বা মাছি টাছি এসে না বসতে পারে। দ্য গভর্নমেন্ট শুড এনফোর্স স্ট্রিক্ট ফুড সেফটি রেগুলেশনস। এরপর এইটার প্রেক্ষিতেই বলতেছেন কি, যে এটা করার জন্য কি করতে হবে? গভর্নমেন্টের উচিত ফুড সেফটি রেগুলেশনের ব্যাপারে স্ট্রিক্ট হওয়া, স্ট্রিক্ট রেগুলেশন অ্যাপ্লাই করা, এনফোর্স করা। এটা গেল প্রথম পয়েন্ট। এরপর সেকেন্ড পয়েন্ট শুরু করছেন কিভাবে, অ্যানাদার মেজার কুড বি। এটা বলার মাধ্যমে উনি ওনার সেকেন্ড পয়েন্টটা স্টার্ট করছেন। Another measure could be to increase the variety of food produced by local farmers. আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো লোকাল ফার্মাররা যেই খাবারগুলা উৎপাদন করে ওগুলার মধ্যে বৈচিত্র্য বাড়িয়ে ফেলা। বৈচিত্র্য বাড়ালে কি হবে? which would then eliminate the need to import those foods from other countries. এতে করে দেখা যাবে যে নতুন নতুন খাবার উৎপাদন করলে যে খাবারগুলো উৎপাদন করা হইতেছে ওইগুলা আর আমদানি করা লাগতেছে না, লোকাল ফার্মারদের উৎপাদন থেকেই খাওয়া যাইতেছে। This would stimulate the local economy and reduce the environmental costs of transportation known as food miles. এতে দুইটা জিনিস হবে, লোকাল ইকোনমির জাগরণ ঘটবে, লোকাল লোকাল ইকোনমিতে স্ফুলিঙ্গ আসবে, and reduce the environmental cost of transportation known as food miles. আর আরেকটা জিনিস, একটা জিনিসের অবনতি ঘটবে, সেটা কি? ট্রান্সপোর্টেশনের খরচ যেটা, ওইটা কমে আসবে। কারণ আমদানি করতে কিন্তু ট্রান্সপোর্টেশন লাগে, জাহাজের মাধ্যমে প্লেনের মাধ্যমে আনতে হয়, ওইগুলার কারণে কিন্তু আবার পরিবেশের ক্ষতি হয়। এই জন্যই বলতেছে এনভায়রনমেন্টাল কস্ট থেকে বাঁচা যাবে। তাহলে লেখক খুব সুন্দরভাবে কি করছেন, ইন্ট্রোডাকশনটা লিখছেন, তারপর প্রথম কোয়েশ্চেনের আনসার দিছেন বডি প্যারাগ্রাফ 1-এ, সেকেন্ড কোয়েশ্চেনের আনসার দিছেন বডি প্যারাগ্রাফ 2-তে, এরপর কনক্লুশন লিখে ফেলছেন। কনক্লুশনটা লিখে ফেলছেন, কিভাবে লিখছেন? ইন কনক্লুশন, while are some obvious reasons to explain the rise in popularity of imported food, some simple measures should be adopted by local food growers to meet this challenge.
ওই ইন্ট্রোডাকশনটারে উনি আবার নিজের মতো করে লিখে দিয়েছেন কনক্লুশনের মধ্যে সিদ্ধান্তর আকারে। তবে এখানে ব্যাকগ্রাউন্ড আর দেন নাই, কারণ পুরো আলোচনাই তো একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে কনক্লুশনের জন্য। While are some obvious reasons to explain the rise in popularity of imported food, যদিও আমদানিকৃত খাবারের পপুলারিটি ব্যাখ্যা করার পেছনে কিছু কারণ আছে। Some simple measures should be adopted by local food growers to meet this challenge. এই যে চ্যালেঞ্জটা, এটা মোকাবেলা করার জন্য লোকাল খাদ্য উৎপাদনকারী যারা আছে, ফার্মার যারা আছে, তাদের উচিত কিছু সিম্পল পদক্ষেপ নেওয়া। খুব সুন্দর একটা কনক্লুশন হয়ে গেল। এখন যেহেতু আমরা একটা এক্সাম্পল দেখে ফেললাম, পুরোপুরি পড়লাম, এবং যেহেতু আমরা আনসারিং ফরম্যাট, আনসারিং স্ট্র্যাটেজিটাও দেখলাম, সেহেতু আমার কাছে মনে হয় আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে কিভাবে এই কোশ্চেনটা আনসার করতে হয়। এই জন্য এখন আমরা একটা টাস্ক আদায় করব। টাস্কটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা একটা 2 পার্ট কোশ্চেন এসে। আপনাদের কাজ হচ্ছে এই এসেটা লিখে জমা দেয়া। এসেটা কি? টুডে more people are traveling than ever before. Why is this the case? What are the benefits of traveling for the traveler? আলহামদুলিল্লাহ, আমাদের টাস্ক 2 এর যতগুলো কোয়েশ্চেন টাইপ আছে, অর্থাৎ 5টা কোয়েশ্চেন টাইপ, প্রত্যেকটা আমরা দেখে ফেলছি এক্সাম্পল সহ, টাস্কও করছি আমরা। এখন যেহেতু আমাদের রাইটিং ক্লাস শেষ হয়ে গেল, সেই হিসেবে রাইটিং এর ব্যাপারে কিছু জেনারেল টিপস নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে বি এট ফুল কনসেন্ট্রেশন। এটা প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রেই প্রযোজ্য। স্পিকিং বলেন, রিডিং বলেন, লিসনিং বলেন, রাইটিং বলেন। তো রাইটিং এর ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা সর্বপ্রথম দিতে হবে কোয়েশ্চেনের দিকে। কোয়েশ্চেনটা যদি বুঝতে ভুল করেন আর ভুল বুঝেই যদি আনসার দেওয়া শুরু করে দেন, তাহলে কিন্তু একেবারে শুরুতেই গলদ হয়ে যাবে। আপনি লিখবেন, লিখে ফেলবেন অনেকটুকু, পরে দেখবেন যে আপনি তো ভুল উত্তর দিয়ে ফেলছেন, ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন, তখন আপনার কষ্টগুলা বৃথা যাবে। এই জন্য প্রথমেই কোয়েশ্চেনের দিকে মনোযোগ দিতে হবে, কোয়েশ্চেনটা বুঝতে হবে কি আমার কাছে কি চাইছে সে। ডোন্ট লুজ ইউর নার্ভ, নার্ভাস হওয়া যাবে না। মনে করেন একটা পেজ লাগিয়ে দিছেন, সময়ে নষ্ট হয়ে গেছে, নার্ভাস হওয়ার দরকার নাই, নার্ভাস হয়ে লাভ নাই। তো অবশ্য নার্ভাস তো আর বলে কয়ে আসে না, নার্ভাসনেস হঠাৎ এসে যেতে পারে। তো এই নার্ভাসনেস থেকে রক্ষা পাওয়ার জন্য, বাঁচার জন্য কিছু জিনিস আছে, এগুলো করতে পারেন। যেমন এর মধ্যে একটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। এগুলা আপনারা একটু ঘাটাঘাটি করলেই পাবেন ইনশাল্লাহ। আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন টাইপস এন্ড আনসার অ্যাকর্ডিংলি। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আমরা কেন এত লম্বা আলোচনা করলাম রাইটিং পার্ট নিয়ে? টাস্ক তো দুইটা, টাস্ক তো দুইটা, ঠিক না? একটা রিপোর্ট রাইটিং আর একটা হলো এসে রাইটিং। তো আমরা তো দুইটা ক্লাসে শেষ করে ফেলতে পারতাম, একটা ক্লাসে শেষ করে ফেলতে পারতাম। এত লম্বা আলোচনা করার উদ্দেশ্য কি? এত লম্বা আলোচনা করার কারণটা হচ্ছে যেন আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ভালো করে বুঝতে পারি। কারণ কোয়েশ্চেন টাইপের উপর কিন্তু আমার উত্তরের ধরনটা নির্ভর করবে। এই জন্য we need to understand the question types and answer them and answer accordingly. কোয়েশ্চেন টাইপগুলো ভালো করে বুঝতে হবে, কি চাইছে আমার কাছে, কোন কোয়েশ্চেন টাইপ এটা। এরপর যেভাবে জুৎসই হয় ওইভাবে আমাকে আনসার করতে হবে। ম্যানেজ ইউর টাইম প্রপারলি। টাইম ম্যানেজমেন্টটা খুবই 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 ক্রুশাল, কারণ রাইটিং পার্টে টাইম ম্যানেজমেন্টটা ঝামেলা হয়, আমারও ঝামেলা হয়েছে।
টাস্ক 2 তে 40 মিনিট, টাস্ক 1-এ 20 মিনিট। 1 মিনিটও বেশি নিবেন না কোনোটাতে। পারলে আরো কম সময়ের মধ্যে শেষ করবেন। পারলে টাস্ক 2 38 মিনিটে শেষ করবেন। পারলে টাস্ক 1 18 মিনিটে শেষ করবেন। তারপর হাতে যে 4 মিনিট থাকবে ওটা দিয়ে রিভিশন দিবেন। আর ভুলেও ওয়ার্ড গণনা করতে গিয়ে সময় নষ্ট করবেন না। ওয়ার্ড গণনা করার কোনো দরকার নাই। বাসায় এত বেশি প্র্যাকটিস করবেন যাতে করে আপনার আইডিয়া হয়ে যায় কত পৃষ্ঠা লিখলে কত ওয়ার্ড হয়। এটার জন্য আইএলটিএস এর ফাইনাল পরীক্ষায় যে ধরনের আনসার শিট থাকে ওই ধরনের আনসার শিট গুগল থেকে নামিয়ে কপি করে ওইগুলাতে লিখে অভ্যস্ত হয়ে যান, যাতে করে একটা সময় প্রথমে গুনতে হবে, বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন গুনবেন। একটা সময় দেখা যাবে আপনি বুঝতে পারতেছেন যে না 2 পৃষ্ঠা লিখলে 180 ওয়ার্ড হয়ে যায়। এইভাবে ইজিলি আপনারা একটা হিসাব পেয়ে যাবেন। ওইটা গোনা, ওই পরীক্ষার হলে এইসব ওয়ার্ড গোনার টাইম নাই। তো যে জিনিসটা করতে হবে, যে জিনিসটা করা গুরুত্বপূর্ণ সেটা হলো রিভিশন দেওয়া। শেষে হাতে যে 4 মিনিট থাকবে, 3 মিনিট, যত মিনিটই থাকুক, 2 মিনিটে যদি থাকে আপনি রিভিশন দিবেন, ধুমায় রিভিশন দিবেন। কারণ রিভিশন দিলে অনেক ভুল বের হয়, সিলি মিস্টেক বের হয়। সিলি মিস্টেকের কারণে কিন্তু নাম্বার আটকে যায়। রাইটিং এ এটা একটা বড় রিজন। রাইটিং এ দেখা যায় মিনিমাম মার্ক তোলা যায়। বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় মানে মোটামুটি ভালো স্টুডেন্ট দেখা যায় 6.5 তুলে ফেলে, অনেকে 7ও তুলে ফেলে। এর চাইতে বেশি তোলা মানে খুবই রেয়ার হয়, রেয়ার কেস আমাদের জন্য। তো আমি যতটুকু আবিষ্কার করছি এর একটা বড় কারণ হচ্ছে সিলি মিস্টেক গুলা। সিলি মিস্টেক করলে আপনার বাকি কাজগুলো সুন্দর থাকলেও, মনে করেন স্পেলিং মিস্টেক করছেন, সিলি গ্রামাটিক্যাল মিস্টেক করছেন, ওইগুলার কারণে দেখা যায় আপনাকে আর 7-এর বেশি দেয় না, বলে যে আসলে যে ধরনের মিস্টেক করছে এ ধরনের মিস্টেক করার পর আর 7 ডিজার্ভিং না বা 7.5 ডিজার্ভিং না। এই জন্য রিভিশনটা ইম্পর্টেন্ট। এবং লাস্টলি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো টাস্ক 2 দিয়ে শুরু করা। টাস্ক 2 দিয়ে কেন শুরু করবো এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি, কারণ টাস্ক 2 এর মার্ক বেশি। টাস্ক 2 এর মার্ক হচ্ছে অলমোস্ট 67%। এই জন্য আমরা টাস্ক 2 দিয়ে শুরু করব। টাস্ক 1 এর মার্ক হচ্ছে অ্যারাউন্ড 33%। এই জন্য আমরা টাস্ক 2 দিয়ে শুরু করব। শুরুর দিকে লেখা ভালো হয়, শুরুর দিকে মাথা ফ্রেশ থাকে, শুরুর দিকে টেনশন কম থাকে, শেষের দিকে টেনশন বেড়ে যায়। এই জন্য টাস্ক 1টা আমরা শেষে দিব। আমার এক্সামে এই জিনিসটা হয়েছে, আমার টাস্ক 2টা অনেক ভালো হয়েছে, বাট টাস্ক 1 শেষে লিখছি, সময় একটু কমে গেছিল, এই জন্য টাস্ক 1 একটু খারাপ হয়েছে। তো আমার ধারণা আমার টাস্ক 2 ভালো হওয়ায় ওইটা আমার টাস্ক 1 এর টাস্ক 1 কে কভার করে ফেলছে, এই জন্য ওভারঅল আলহামদুলিল্লাহ 7 অ্যাচিভ করতে পারছি রাইটিং এ। এগুলাই ছিল আমাদের রাইটিং এর ব্যাপারে জেনারেল টিপস। আর ওভারঅল রাইটিং এর ক্লাস তো সবগুলা পড়বো আছেই গ্রুপে। বাদ বাকি যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বা ইনবক্সে যেখানে ইচ্ছা জানাতে পারেন। কমেন্টে জানালে অবশ্যই বেটার হয়।